মর্গান হাউসের দ্য সাইকোলজি অফ মানি বইটা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। আমাদের হাতে বেশ কিছু নোটস আছে। হ্যাঁ, বইটা আসলেই দারুণ। টাকা পয়সার ব্যাপারটা যে শুধু হিসেব নিকেশের নয়, মানে আমাদের ভাবনা চিন্তা আচরণ এগুলোর উপর কতটা নির্ভর করে সেটাই মূল বিষয়। ঠিক, আমাদের উদ্দেশ্য হলো এটা বোঝা যে অর্থ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বুদ্ধি বা জ্ঞান কতটা কাজে দেয় আর আমাদের ব্যবহার বা আচরণ ঠিক কতটা। একদম। কারণ অনেক সময় দেখা যায় কি খুব সাধারণ মানুষ দারুণ আর্থিক সাফল্য পাচ্ছেন, আবার উল্টো দিকে অনেক শিক্ষিত বুদ্ধিমান লোকও কিন্তু মারাত্মক ভুল করে বসেন। চলুন তাহলে ওই পয়েন্টটা দিয়ে শুরু করি। আচরণ কেন বুদ্ধিমত্তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ? বইটাতে একটা দারুণ উদাহরণ আছে না, রোনাল্ড রিডের? হ্যাঁ হ্যাঁ, একজন সাধারণ দারোয়ান, গ্যাস স্টেশনেও কাজ করতেন, কিন্তু উনি ধৈর্য ধরে ভালো শেয়ারে অল্প অল্প করে টাকা রেখে অবিশ্বাস্য, মৃত্যুর সময় প্রায় $80 লক্ষ মালিক ছিলেন। ভাবা যায়। অন্যদিকে দেখুন রিচার্ড ফ্যাসকোন, হার্ভার্ড গ্র্যাজুয়েট, মেরিল লিঞ্চের বড় কর্মকর্তা, অথচ অথচ ভয়ঙ্কর ঋণ করে বিলাসী জীবন কাটাতে গিয়ে একেবারে দেউলিয়া। জ্ঞান বা বুদ্ধির কোনো অভাব ছিল না কিন্তু। তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে, টাকা পয়সার সাফল্য আসলে একটা সফট স্কিল, যেটা হয়তো শেখানো খুব কঠিন। আচরণটাই আসল। ঠিক তাই। কিভাবে টাকাটা ম্যানেজ করছেন, আপনার অভ্যাসগুলো কেমন, সেটাই ম্যাটার করে। হুম, এই আচরণের বিষয়টা তো গেল। আরেকটা জিনিসও তো খুব গুরুত্বপূর্ণ, ভাগ্য আর ঝুঁকি, যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। ওহ, ভাগ্য আর ঝুঁকি দুটো যেন একই কয়েনের এপিঠ-ওপিঠ। বিল গেটসের কথাই ধরুন। হ্যাঁ, ওনার তো ওই কম্পিউটার ব্যাপারটা ছিল। একদম। সেই সময়ে স্কুলে কম্পিউটার ভাবা যায়? এটা তো বিরাট সৌভাগ্যের ব্যাপার। কিন্তু তার বন্ধু কেন্ট ইভেন্স, কি হয়েছিল? উনিও একই রকম প্রতিভাবান ছিলেন, কিন্তু খুব অল্প বয়সে পর্বতারোহণে গিয়ে মারা যান। কে বলতে পারে উনি বেঁচে থাকলে মাইক্রোসফটের কি হতো? সত্যি, জীবন কখন যে কোন দিকে মোড় নেয়। কিন্তু আমরা যখন অন্যের দিকে তাকাই, তখন এই ভাগ্য বা ঝুঁকির ব্যাপারটা কিভাবে দেখি? সেটাই সমস্যা। অন্যের সাফল্য দেখলে আমরা প্রায়ই ভাবি, ও লোকটা খুব বুদ্ধিমান বা খুব খেটেছে। ভাগ্যের কথাটা মনে রাখি না। আর ব্যর্থ হলে? ব্যর্থ হলে বলি, লোকটার সিদ্ধান্ত ভুল ছিল। হয়তো পরিস্থিতি বা খারাপ ভাগ্যের শিকার হয়েছে, সেটা দেখি না। নিজের বেলায় আবার উল্টো। নিজের সাফল্য মানে নিজের কৃতিত্ব, আর ব্যর্থতা মানে ভাগ্যের দোষ। একদম। কিন্তু সত্যিটা হলো প্রায় সব বড় সাফল্য বা ব্যর্থতার পেছনেই কিন্তু এই দুদু ফ্যাক্টর কাজ করে। তাই নির্দিষ্ট কারোর সাফল্য কপি করার চেয়ে সাধারণ কিছু নীতি মেনে চলা ভালো, যেগুলো বেশিরভাগ সময়ই কাজ করে। এই অনিশ্চয়তার ব্যাপারটা মেনে নেওয়াটা খুব জরুরি তাহলে। আচ্ছা, বইয়ের আরেকটা দারুণ কনসেপ্ট হলো যথেষ্ট বা এনাফ। ওই যে কার্ট ভনেগাট আর জোসেফ হেলারের গল্পটা। হ্যাঁ, দারুণ গল্প। এক বিলিয়নিয়ারের পার্টিতে ভনেগাট হেলারকে বলছেন, দেখছেন, আমাদের হোস্ট একদিনে যা রোজগার করেন আপনার ক্যাচ-22 বইয়ের সারা জীবনের আয়ের চেয়েও বেশি। তখন হেলার কি বললেন? হেলার খুব শান্তভাবে বললেন, হ্যাঁ, তা হয়তো ঠিক, কিন্তু আমার এমন কিছু আছে যা ওনার কোনোদিন থাকবে না। কি সেটা? যথেষ্ট, মানে এনাফ। এই বোধটা থাকা যে আমার যা আছে সেটাই যথেষ্ট। এটাই হয়তো টাকা পয়সার খেলায় সবচেয়ে কঠিন লেসন। কঠিন কেন? কারণ সবসময় মনে হয় আর একটু হলে ভালো হতো, ওই যে অন্যদের সাথে তুলনা করা। ঠিক তাই, সোশ্যাল কম্প্যারিজন। এর তো কোনো শেষ নেই। সবসময় আপনার চেয়ে ভালো অবস্থায় থাকা কাউকে না কাউকে আপনি দেখতে পাবেন, আর তখনই মনে হবে আমার যা আছে যথেষ্ট নয়। আর এই আরও চাই মনোভাবটাই তো বিপদ ডেকে আনে। মারাত্মক বিপদ। দেখুন না, রজত গুপ্তা, বার্নি মেডফ, কত বড় বড় নাম, কত সফল, কত ধনী, কিন্তু আরও বেশি পাওয়ার লোভে সব শেষ করে ফেললেন। সুনাম, স্বাধীনতা, সব কিছু। হ্যাঁ, ওই যে এলটিসিএম, লং টার্ম ক্যাপিটাল ম্যানেজমেন্ট, নোবেলজয়ী অর্থনীতিবিদরা ছিলেন সেখানে। তাদের নিজেদেরই প্রচুর টাকা ছিল, কিন্তু আরও লাভের আশায় এমন ঝুঁকে নিলেন যে পুরো ফান্ডটাই ধসে গেল। তার মানে শিক্ষাটা হলো, আপনার যা আছে, যা আপনার প্রয়োজন মেটায়, সেটাকে বাজি রেখে এমন কিছুর পেছনে ছোটা উচিত না যা আপনার না হলেও চলে। একদম। যথেষ্ট মানে কিন্তু কৃপণতা নয়। এটা হলো অতৃপ্তির যে একটা ফাঁদ আছে, যা শেষ পর্যন্ত অনুশোচনা ডেকে আনে, সেই ফাঁদ থেকে নিজেকে বাঁচানো। তাহলে ধনী হওয়া আর ধনী থাকা দুটো বোধহয় এক জিনিস না। এই পার্থক্যটা নিয়েও তো বইটাতে বলা হয়েছে। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। ধনী হয়তো অনেকেই হতে পারে, বুদ্ধি খাটিয়ে, ঝুঁকি নিয়ে, ভাগ্যের জোরে, কিন্তু সেই সম্পদটা ধরে রাখা,
মানে ধনী থাকাটা, সেটা রাস্তা একটাই, কি সেটা? মিতব্যয়িতা আর বিচক্ষণতা, আর তার সাথে দরকার বিনয়। এই ভয়টা থাকা যে যা আমি পেয়েছি সেটা চলেও যেতে পারে, আর টিকে থাকার মানসিকতা, সার্ভাইভাল মেন্টালিটি। ওয়ারেন বাফেটের উদাহরণটা এখানে খুব প্রাসঙ্গিক, তাই না? একদম। ওনার দীর্ঘ সাফল্যের রহস্য শুধু ভালো স্টক কেনা নয়, বরং অনেকগুলো ভুল কাজ না করা। যেমন উনি অতিরিক্ত ধার করেননি, মার্কেট ক্র্যাশের সময় ভয় পেয়ে সব বেচে দেননি। একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজির অন্ধ ভক্ত হয়ে থাকেননি। ঠিক, আর টিকে থেকেছেন। লম্বা সময় ধরে টিকে থাকাটাই আসল। এই টিকে থাকার সাথে কি মার্জিন অফ সেফটি বা ভুলের জন্য জায়গা রাখার ধারণাটার সম্পর্ক আছে? খুব গভীর সম্পর্ক। মার্জিন অফ সেফটি মানেই হল এটা মেনে নেওয়া যে আপনার প্ল্যান ব্যর্থ হতে পারে, সবকিছু আপনার হিসেব মতো নাও চলতে পারে, তাই একটু বাড়তি নিরাপত্তা নিয়ে চলা। জানুন। যেমন ধরুন, ব্রিজ বানানোর সময় যতটা লোড নেওয়ার কথা হিসেব করা হয়, তার চেয়ে বেশি লোড নেওয়ার ক্ষমতা দিয়ে বানানো হয়। বিনিয়োগের ক্ষেত্রেও তাই, এমনভাবে প্ল্যান করা যাতে কিছু ভুল হলেও আপনি খেলা থেকে ছিটকে না যান। হাতে কিছু ক্যাশ টাকা রাখা বা ভবিষ্যতের রিটার্ন একটু কম ধরে হিসেব করা, এরকম। হ্যাঁ, এতে হয়তো রিটার্ন একটু কম মনে হতে পারে শুরুতে, কিন্তু এটা আপনাকে দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখে। খারাপ সময়ে কম দামে শেয়ার বেচতে বাধ্য হওয়া থেকে বাঁচায়। আর টিকে থাকতে পারলেই তো আসল ম্যাজিকটা দেখা যায়, চক্রবৃদ্ধি বা কম্পাউন্ডিং। এক্স্যাক্টলি। ওয়ারেন বাফেটের কথাই আবার ভাবুন। তার মোট সম্পদের প্রায় ৯৯% এসেছে তার ৫০ বছর বয়সের পর, বিশেষ করে ৬৫ বছরের পর থেকে। তার মানে শুধু ভালো রিটার্ন পেলেই হবে না, লম্বা সময় ধরে পেয়ে যেতে হবে। হ্যাঁ, সময়টাই এখানে আসল খেলোয়াড়। বাফেট যদি ৬০ বছরে রিটায়ার করতেন, তাহলে তার আজকের সম্পদের সিকিভাগও হতো না। হয়তো বাফেটের চেয়েও বেশি বার্ষিক রিটার্ন পেয়েছেন জিম সাইমন্স, কিন্তু তিনি অনেক পরে শুরু করেছিলেন, তাই বাফেটের সম্পদ অনেক বেশি। কিন্তু এত লম্বা সময় ধরে ধৈর্য ধরে থাকা, এটাও তো একটা বিরাট চ্যালেঞ্জ। বাজারের ওঠানামা, নানা রকম টেনশন। ঠিক, আর এখানেই আসে আরেকটা ইন্টারেস্টিং আইডিয়া, যুক্তিসঙ্গত, রিজনেবল হওয়া। সবসময় পুরোপুরি যৌক্তিক, র্যাশনাল হওয়ার চেষ্টা না করে। মানে দুটো কি আলাদা? হ্যাঁ, ধরুন স্প্রেডশিট বলছে আপনার 100% টাকা শেয়ার বাজারে রাখলে সবচেয়ে বেশি রিটার্ন আসবে, এটা যৌক্তিক। কিন্তু যদি শেয়ার বাজারের পতনে আপনার রাতের ঘুম চলে যায়, তাহলে 50% শেয়ার আর 50% বন্ডে রাখাটা আপনার জন্য বেশি যুক্তিসঙ্গত, কারণ এই স্ট্র্যাটেজিটা আপনি শান্তিতে চালিয়ে যেতে পারবেন। ও আচ্ছা, মানে এমন সিদ্ধান্ত নেয়া যা হয়তো গাণিতিকভাবে সেরা নয়, কিন্তু মানসিকভাবে টেকসই। একদম। হ্যারি মার্কোভিচ, যিনি পোর্টফোলিও থিওরির জন্য নোবেল পেয়েছেন, তিনি নিজেই নাকি তার টাকা ৫০-৫০ শেয়ার আর বন্ডে রাখতেন। কেন? ভবিষ্যতের অনুশোচনা কমানোর জন্য। তার কাছে এটাই ছিল যুক্তিসঙ্গত। ইন্টারেস্টিং। তার মানে নিজের মানসিক শান্তিটাও একটা বড় ফ্যাক্টর। আচ্ছা, বইটাতে আরেকটা খুব চমকপ্রদ কথা আছে, সম্পদ আসলে তাই যা দেখা যায় না। ব্যাপারটা কি? এটা আমাদের দৃষ্টিভঙ্গি নিয়ে। ধরুন, রাস্তায় একটা ফেরারি গাড়ি দেখলেন। আমাদের মনে কি আসে? বাহ, লোকটা কত ধনী, নাকি ইস, আমার যদি এই গাড়িটা থাকতো, লোকে আমায় কি ভাবত? দ্বিতীয়টাই বেশি হয় মনে হয়। ঠিক, আমরাও ভাবে দামি জিনিস দেখালে লোকে বুঝবে আমি সম্পদশালী, সম্মান করবে। কিন্তু লেখক বলছেন ওটা সম্পদ নয়, ওটা হলো ধনী হওয়ার প্রকাশ। মানে আপনার আয় ভালো, তাই খরচ করতে পারছেন। তাহলে আসল সম্পদ কোনটা? আসল সম্পদ হলো সেই টাকাটা যা আপনি আয় করেছেন কিন্তু খরচ করেননি, যা ভবিষ্যতের জন্য কোথাও বিনিয়োগ করা আছে। শেয়ার, বন্ড, মিউচুয়াল ফান্ড, রিয়েল এস্টেট, যাই হোক, এটা দেখা যায় না। এটা হলো আপনার ভবিষ্যতের নিরাপত্তা, আপনার অপশনস, আপনার স্বাধীনতা। তার মানে যারা মিলিয়ন ডলারের লাইফস্টাইল লিড করে তারা আসলে ধনী, কিন্তু তারা অগত্যা সম্পদশালী নাও হতে পারে। হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ সম্পদ তৈরি হয় খরচ না করা আয় দিয়ে। সমস্যাটা হলো ধনী লোকদের সহজেই দেখা যায়, তাদের জীবনযাত্রা আকর্ষণীয় লাগে, কিন্তু সত্যিকারের সম্পদশালী মানুষরা সাধারণত আড়ালেই থাকেন। তাদের সম্পদ তো চোখে দেখা যায় না। তাই রোল মডেল বাঁচতে গিয়ে আমরা ভুল করি। হ্যাঁ, আসল সম্পদশালী হতে গেলে বিনয় লাগে, মিতব্যয়িতা লাগে। এই যে অদৃষ্ট সম্পদ জমানো, এটার সাথে কি সময়ের ওপর নিয়ন্ত্রণের যে ধারণাটা, সেটার কোনো যোগ আছে?
বইতে তো বলছে সুখীর সবচেয়ে বড় উৎস নাকি সময়ের ওপর নিয়ন্ত্রণ। ওহ, অবশ্যই। অ্যাঙ্গাস ক্যাম্পেলের গবেষণা তো এটাই দেখিয়েছে। মানুষ কতটা সুখী সেটা তার বেতন বা বাড়ির আকারের চেয়েও বেশি নির্ভর করে সে নিজের জীবনের ওপর, নিজের সময়ের ওপর কতটা নিয়ন্ত্রণ অনুভব করছে তার ওপর। আর টাকা এই নিয়ন্ত্রণটা কিনতে সাহায্য করে? সবচেয়ে ভালোভাবে সাহায্য করে। ভাবুন তো, আপনার যদি অল্প কিছু জমানো টাকা থাকে, অসুস্থ হলে কদিন ছুটি নিতে আপনার বসের পারমিশনের তোয়াক্কা করতে হয় না। ঠিক। আর একটু বেশি টাকা থাকলে একটা চাকরি চলে গেলেও তড়িঘড়ি করে যা হোক একটা কিছুতে ঢুকে পড়তে হয় না। আপনি সময় নিতে পারেন, আপনার পছন্দসই কাজের জন্য অপেক্ষা করতে পারেন। যথেষ্ট সম্পদ থাকলে নিজের শর্তে রিটায়ার করা যায় বা পছন্দের কাজটা করা যায়, তাই না? একদম। লেখক তো নিজের ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ের জবের উদাহরণ দিয়েছেন। মাইনে দারুণ, স্টেটাসও আছে, কিন্তু নিজের সময়ের ওপর কোনো কন্ট্রোল ছিল না বলে তিনি ভয়ানক অসুখী ছিলেন। আজকাল তো আমরা হয়তো বেশি জিনিস কিনি, কিন্তু সময়ের ওপর নিয়ন্ত্রণ যেন আরও হারিয়ে ফেলছি। কাজের চাপ, যাতায়াত। সেটাই। বইটার মূল কথা হলো, টাকা দিয়ে আপনি যা কিনতে পারেন তার মধ্যে সবচেয়ে মূল্যবান জিনিস হলো আপনার নিজের সময়ের ওপর নিয়ন্ত্রণ। এটাই আসল ডিভিডেন্ড, এটাই আসল স্বাধীনতা। তাহলে যদি পুরো আলোচনাটা একটু গুছিয়ে আনি, কয়েকটা মূল বিষয় উঠে আসছে, যেমন আচরণ বুদ্ধির চেয়ে জরুরি, ভাগ্য আর ঝুঁকিকে গুরুত্ব দেওয়া, যথেষ্ট কোথায় থামতে হবে সেটা জানা। হ্যাঁ, আর টিকে থাকার মানসিকতা, ভুলের জন্য জায়গা রাখা বা মার্জিন অফ সেফটি, লম্বা সময় ধরে বিনিয়োগ করা মানে চক্রবৃদ্ধির সুবিধা নেওয়া। সবসময় নিখুঁত যৌক্তিক না হয়ে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নেওয়া, আর ওই যে বললেন অদৃশ্য সম্পদ জমানো। এবং শেষ পর্যন্ত টাকা দিয়ে সময়ের ওপর নিয়ন্ত্রণ কেনা। বইটাতে আরেকটা বিষয় আছে, টেল ইভেন্টস, মানে খুব বিরল কিন্তু অসম্ভব প্রভাবশালী ঘটনা। হ্যাঁ, ওটাও খুব ইন্টারেস্টিং। মানে বেশিরভাগ ফলাফলই আসলে হাতে গোনা কয়েকটা ঘটনার কারণে ঘটে। ঠিক, যেমন ভেঞ্চার ক্যাপিটাল বা শেয়ার বাজারে দেখুন, বেশিরভাগ লাভ আসে খুব অল্প কিছু কোম্পানি থেকে। বা ধরুন, একজন বিনিয়োগকারীর সারা জীবনের রিটার্ন হয়তো বাজারের ক্র্যাশের সময় নেওয়া দু একটা সিদ্ধান্তের উপর নির্ভর করে। তার মানে অনেক কিছুই যে ঠিকঠাক চলবে না, অনেক কিছুই যে ব্যর্থ হবে, এটা মেনে নিয়ে এগোতে হবে। একদম। বড় সাফল্যের জন্য অনেক ছোট ছোট ব্যর্থতা হজম করার মতো মানসিক জোর রাখতে হবে। সব মিলিয়ে তাহলে মনে হচ্ছে টাকা পয়সার এই জগৎটা যতটা না অর্থনীতি বা গণিতের, তার চেয়ে অনেক বেশি মানুষের মনস্তত্ত্ব আর আচরণের খেলা। নিঃসন্দেহে। আর এখানেই আসল চ্যালেঞ্জটা। এই কথাগুলো হয়তো আমরা অনেকেই থিওরি হিসেবে জানি বা পড়েছি, কিন্তু বাস্তব জীবনে যখন ভয় লাগে বা লোভ হয় বা পাশের বাড়ির লোকটা কি করছে সেই চাপ আসে, তখন জেনে বুঝে ঠিক আচরণটা ধরে রাখা সেটাই কঠিনতম পরীক্ষা। তাহলে আজকের আলোচনাটা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই। আমরা আমাদের আর্থিক জীবনে কোনটা বেশি চাইব? নিখুঁত যৌক্তিক হওয়ার চেষ্টা করব, নাকি এমন যুক্তিসঙ্গত পথে চলব যা আমাদের ভুল করার অবকাশ দেয়, অনিশ্চয়তাকে সঙ্গী করে নিতে শেখায়, আর দিন শেষে মানে শান্তিতে ঘুমোতে দেয়? উত্তরটা হয়তো সবার জন্য এক নয়, কিন্তু প্রশ্নটা নিয়ে ভাবার আছে।